8 মাস নীরব ছিল কণ্ঠ, থেমেছিল গল্পের সুর, সময়ের স্রোতে হারিয়েছিল কিছু স্বপ্ন এবং কিছু নূর। আজ আবার ফিরেছি আমরা নতুন কথার আশায়। চলুক পডকাস্টের পথ চলা আপনাদের ভালোবাসায়। তো হ্যালো অডিয়েন্স, আফটার আর লং টাইম ব্যাক, 8 মাস পর আমরা আবারও ফিরে এসেছি। এর এর মাঝে যে কত কিছু চলে এসছে, কত সিনেমা, কত কথা, পুরোটাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেছিল মাঝপথে। তো রিফাত ভাইয়া রয়েছে। তো রিফাত ভাইয়া, আমাদের চ্যানেল মানে ঠিকঠাক এগোচ্ছিল। আমার মনে আছে আমার যখন ওই অ্যাক্সিডেন্ট হলো পুজোর পরে, তারপরে আই থিঙ্ক একটা পডকাস্ট আমাদের হয়েছিল, এপিসোড 7 সামথিং। তারপর থেকে পুরোটাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়েছে। তো কেন এরকম আমাদের গ্যাপ গেল, কেন বলো? মানে এটা আসলে কি বলবো, যেটা আমরা একটু আগে বিহাইন্ড দ্য সিন বলতেছিলাম, দেব শুভশ্রীর যে কামব্যাক, সেটার থেকেও বেশি লেংদি হয়ে গেছে। আমিও কিভাবে যেন এত ব্যস্ততার মধ্যে পড়ে গেলাম, তুমিও ব্যস্ততার মধ্যে পড়ে গেলা। এটা আসলে এমন হয় নাই যে শুধু আমার পক্ষ থেকে বা শুধু তোমার পক্ষ থেকে, মানে দুজনেই কেমন জানি একটা ভেবাচেকা খেয়ে গেলাম। তো আসলে এইটা হওয়া উচিত ছিল না। আমাদের দর্শকরা অনেকেই রিকোয়েস্ট করেছে, অনেকেই আসলে প্রশ্ন করেছে যে কেন আপনারা এই সিনেমার এপার ওপারে ব্যাক করতেছেন না, কবে ভিডিও আসবে, এরকম অনেক কমেন্টস আমি আমার চোখে পড়েছে। তো আসলে আমরা সেই জায়গা থেকে ক্ষমা প্রার্থী। অডিয়েন্সের প্রতি একটা দায়িত্ব থাকে যখন একটা স্পেসিফিক নিশ নিয়ে আসলে আগানো হয়। আমাদের এই নিশটা এতদিন যদি আমরা কন্টিনিউ করতে পারতাম, সেই ধারাবাহিকতাটা যদি আসলে বজায় থাকতো, তাহলে আসলে একটা ভালো কিছু হতে পারতো। কি বলো? সেম সেম জায়গাটাতে পড়ে থাকতাম না। হ্যাঁ, এই চ্যানেলটা কিন্তু আসলে শুরুতেই খুব ভালো একটা বুস্ট পেয়েছিল এবং অডিয়েন্সের থেকেও ভালো রেসপন্স আমরা পেয়েছিলাম। কিছু কিছু গেস্টদেরও আমরা এনেছিলাম, সেই অনুযায়ী খুব ভালো একটা রেসপন্স ছিল। বাট সত্যি কথা বলছি, আমার একটু সময়ের প্রবলেম হয়ে গেছিল মাঝখানে, হয়তো পরবর্তীকালেও হতে পারে। বাট আমি চেষ্টা করব মানে সমস্ত রকম ভাবেই আমার সময়টাকে বের করে। এখন বুঝছি তো কার জন্য সমস্যা হচ্ছে। সময়টাকে ভালো রকম ভাবে বার করে আর কি একটু করার। আমার নিজের চ্যানেলেরও ভিডিও বলতে গেলে অনেক কমে গেছে আগের তুলনায়। রিফাত ভাইয়া তাও তার চ্যানেলে ভিডিও করতে পারে, বাট আমার মাঝখানে এমন একটা সময় গেছে যে আমি মানে অন্য কাজেই ব্যস্ত হয়ে গেছিলাম, যার জন্য আমি সময় বের করে উঠতে পারিনি, একদমই পারিনি। এটা আমারও কোথাও একটা বড় ফল্ট। বাট এইবারে চেষ্টা করছি প্রতি সপ্তাহে একটা করে আমরা পডকাস্ট করতেই পারি। কি বলো? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা ট্রাই করবো অবশ্যই। ডাই হার্ড গুরু, ট্রাই হার্ড। ব্যাপারটা হয়েছে যে আসলে একসাথে অনেকগুলো কাজ করা খুব টাফ হয়ে যায়। আমি নিজেও ভিডিও দিতে পারতেছি না, আমার যে মেইন চ্যানেল আছে আগের মতো করতে পারতেছি না ভিডিও। তো রূপমও আসলে একসাথে মাল্টিপল কাজ করতে গিয়ে ফেসে যাচ্ছে। সমস্যাটা এখানেই হচ্ছে দর্শক, এইখানেই হয়েছে। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমরা কিন্তু আগের আমরাই আছি, আমরা আপনাদের ভুলিনি। আমাদের এই ছোট্ট চ্যানেলকে আপনারা যেভাবে প্রথম থেকে সাপোর্ট করেছেন, সেটা আমাদের কল্পনাতীত ছিল। যদিও আপনারা আমার তারপর রূপমের ভিডিও গুলো আগে থেকে দেখেন, আমাদের মেইন চ্যানেলে দেখেন, তারপরেও হঠাৎ করে আকস্মিক একটা চ্যানেল খুলে বসলাম আর বললাম যে দুই বাংলা এক করে দেব, বা হচ্ছে আমরা একসাথে সিনেমা নিয়ে কথা বলবো, দুই বাংলার সিনেমা নিয়ে। এটাতে আপনারা যেভাবে আসলেই সাপোর্ট দিয়েছেন, সেই সাপোর্টটা আমাদের একটা অনুপ্রেরণার জায়গা হয়ে দাঁড়িয়েছে। এজন্যই এতদিন পর আবারও আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আশা করি আবার শুরুটা ভালো রকম ভাবেই হবে। আবার আমরা গেস্ট মানে ইনভাইট করতে পারবো, আমাদের পডকাস্টে অনেক গেস্ট থাকবে, যেরকমটা আমরা কথা দিয়েছিলাম। আমাদের যে ব্যাড রেকর্ড হয়ে গেল যে আমরা হচ্ছে হঠাৎ করে আকাশের তারা হয়ে যাই, চাঁদ হয়ে যাই, অমাবস্যার চাঁদ। তো এখন কি গেস্টরা আমাদের উপর বিশ্বাস করবে, বলবে যে ভাই বিশ্বাসটা তৈরি করাতে হবে। বিশ্বাসটা তৈরি করালে অবশ্যই গেস্ট আমাদেরকে আমাদের পডকাস্টে আর কি আসবে। আচ্ছা, তার আগে আমি একটু জানতে চাই রিফাত ভাইয়ার থেকে। রিফাত ভাইয়া, তুমি মাঝে অনেকটা সময় বলছিলে একটু অন্য কাজে তুমিও বিজি হয়েছিলে। তোমার কি কোনো অন্য কিছু প্ল্যান রয়েছে? মানে তুমি আমাকে একটা আভাস দিয়েওছিলে, তো ওইটা বিষয়ে যদি একটু কিছু বলো। আমি জানি তুমি হয়তো পুরোপুরি রিভিল আউট করবে না, বাট তাও যদি একটু কিছু হিন্টস দিতে, তাহলে অডিয়েন্সও জানতে পারতো। রাইট, আমার একটা প্ল্যান তো আছে। এই কারণেই আসলে শুধুমাত্র আমাদের সিনেমার এপার ওপারে না, আমি আমার অন্যান্য চ্যানেল পেজ এগুলাতেও আগের থেকে একটু আলাদাভাবে আসলে আসতেছি বলতে এরকম মানে আসতেছি না আর কি, অনিয়মিত হয়ে গেছে। তো এটার প্রধান কারণটা এখন বলতে পারবো না, বাট জাস্ট এইটুকু বলবো, রূপম যেহেতু বললো, সারপ্রাইজ তো আছেই। সেই সারপ্রাইজ নিয়ে যখন হাজির হব, তখন আসলে আশা করি যে কাজটা ভালো করতে পারবো আর হচ্ছে সবার সাপোর্ট পাবো, এই আর কি। হ্যাঁ, কি বলবো, ওই যে একটা প্রজেক্ট আছে আর কি, প্রজেক্টটা নিয়ে
জাস্ট এইটুকু বলবো যে হ্যাঁ, যেহেতু সিনেমা রিলেটেড কথা বলি, সিনেমাকে ভালোবাসি, সিনেমাকে কিছু করতে যাচ্ছি আর কি। বাহ বাহ, একটা ক্ল্যাপ হয়ে যাক আমার পক্ষ থেকে। যাই হোক, আস্তে আস্তে রিফাত ভাইয়া রিভিল করবে, সমস্ত কিছুই জানতে পারবে, আমাদের অডিয়েন্সও জানতে পারবে, খুব ভালো কিছুই হবে এটাই আশা রাখছি। যুক্ত থাকবে, রূপম আছে আমাদের সাথে আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা অলওয়েজ আছি, রিফাত ভাইয়ার পাশে রয়েছি। তো রিফাত ভাইয়া, মাঝখানে তো অনেকগুলোই সিনেমা এলো, দুটো ঈদও কেটে গেল অলরেডি, রোজার ঈদ, কুরবানি ঈদ কেটে গেল, সাকিব ভাইয়ারও ছবি এলো। বাট আমি যেটা এই বছর ফলো আপ করলাম, এই বছর কিন্তু অনেক বড় বড় ছবি এসছে তোমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি থেকে। আমি যদি প্রিন্সের কথা বলি, সেটাও একটা বিগ বাজেট ফিল্ম ছিল। রাক্ষসের যদি কথা বলি, সেটাও একটা বিগ বাজেট ফিল্ম ছিল। আবার যদি দমেরও কথা বলি, সেটাও একটা বড় বাজেটের ছবি ছিল। বাট ছবির কালেকশন নিয়ে যদি কথা বলি, আমি যেটা ভেবেছিলাম সেটা কিন্তু হয়নি। তুমি এটা নিয়ে কি মানে বক্তব্য বলতে চাও? তোমার এই কথাটা 100% রাইট, আমি শতভাগ সম্মত। কারণ হচ্ছে কি, এর আগে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রিয়তম আসছে, তারপরে সুড়ঙ্গ আসছে, হ্যাঁ, এরকম আরো কিছু সিনেমা আসছে। সবগুলো সিনেমাই ভালো ব্যবসা দিচ্ছে, এতটা দিছে যে হচ্ছে এটা আনএক্সপেক্টেড ছিল আমাদের জন্য। কিন্তু যখনই ওই প্রিয়তমা, ওই সুড়ঙ্গ, তারপরে আরো হাওয়া, এগুলো থেকে অনুপ্রাণিত হয়ে আরো নতুন কিছু নিয়ে তারা হাজির হলো, কেন ওয়ার্ক করলো না এইবার, সেটার কিন্তু যৌক্তিক কারণ আছে। আমরা সেটা একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো গল্পগুলোর মধ্যে ওই ডেপথটা ছিল না। বিশেষ করে মেগাস্টার শাকিব খানের সিনেমার ক্ষেত্রে যদি দেখি, স্পেসিফিক ভাবে শাকিব খানের দোষ না, শাকিব খান তার জায়গাতে আসলে 110% বলবো যে প্রিয়তমা বলি, তাণ্ডব বলি, তুফান বলি, এগুলোতে যে পারফরমেন্স করেছিল, এইবার ঈদে যে সিনেমা আসছে রকস্টার, সেটাতে তার থেকে অ্যাটলিস্ট 2-3 গুণ বেশি ভালো পারফরমেন্স কিন্তু শাকিব খান দিয়েছে আসলে। কিন্তু সিনেমাটা হচ্ছে ফুটবলের মতো, ফুটবল এখন তো ফুটবলের মৌসুম চলতেছে। তো এই ফুটবলের কথাই বলি, ফুটবলে শুধু মেসি একা খেললে কিন্তু বিশ্বকাপ জয় করা সম্ভব না। ঠিক একইভাবে একটা সিনেমা ভালো হওয়ার জন্য শুধুমাত্র শাকিব খান যথেষ্ট না। সেটা কখন যথেষ্ট? যখন অনেক বছর পর একটা সিনেমা প্রিয়তমার মতো কামব্যাক একটা সিনেমা হয়, হ্যাঁ, তখন হয়তো বা দর্শক একটা ঝোঁকে পড়ে সিনেমা হলে যায়, যাওয়ার পরে যদি ভালো কিছু দেখে তখন আরো বেশি ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে বের হয়, তখন একটা ব্যাঙ্গার সৃষ্টি হয়। কিন্তু যখন আমরা দেখি যে একটা প্রিয়তমা হয়েছে, একটা মানে ওই যে এক্সপেকটেশনের জায়গা ছিল সেগুলো ফিল আপ হয়ে গেছে। এখন কি করতে হবে? টিম ওয়াইজ কাজ করতে হবে, টিমের প্রত্যেকটা মেম্বার ওয়ার্ক করতে হবে, এমন একটা সিনেমা দিতে হবে যেটা দর্শককে ওই প্রিয়তমা, তাণ্ডব, তুফান এগুলোর থেকেও বেটার কিছু প্রোভাইড করবে। কিন্তু সেটা করতে পারে নাই, এই কারণেই সিনেমা ওয়ার্ক করেনি। আমার কাছে যেটা মনে হয় যে সব থেকে বড় উইক পয়েন্ট হচ্ছে গল্প। স্টোরিটা এমন ভাবে বিল্ড করতে পারে নাই যেটা দর্শককে হুক করে রাখবে, দর্শককে ভাবাবে, সিনেমা হল থেকে বের হওয়ার পরে দর্শক প্রত্যেকটা ডায়লগ মনে রাখবে, এমন করতে পারে নাই। এটা আমি অবশ্যই তোমার সঙ্গে এগ্রি করি। আমি সত্যিই বলছি, এই বছর যেরকম ভাবে বাংলাদেশের ইন্ডাস্ট্রির ছবিগুলো দেখলাম, বড় বাজেটের ছবিগুলো আসছে, আমি সত্যি খুব আশায় ছিলাম। ইভেন আমি প্রিন্স নিয়ে তো খুবই আশায় ছিলাম, যেহেতু মেগাস্টারের ছবি বলে কথা, অবশ্যই তার একটা ছবির আলাদাই হাইপ থাকে, সে একাই ইন্ডাস্ট্রিকে এত বছর ধরে টানছে, তার ছবি নিয়ে আমরা প্রত্যেকেই আশায় থাকি। এবং এরকম এইখানে আমি একটা কথা যুক্ত করতে চাই, প্রিন্স নিয়ে আমি আশায় ছিলাম না। প্রিন্স নিয়ে আমি একদমই আশায় ছিলাম না, কেননা আমি আসলে আশাই করিনি যে শাকিব খান প্রিন্স করবে। কারণ হচ্ছে প্রিন্স সিনেমাটা একটা ভুল জন্ম আমি মনে করি, যেটা সত্য কথা। যে তুমি যদি একটু খেয়াল করো, আমি তো মনে করি তাণ্ডব একটা ভুল জন্ম, প্রিন্স একটা ভুল জন্ম। তাণ্ডব একটা সুপার ডুপার সিনেমা, বাট ভুল টাইমে আসা একটা সিনেমা। এটা কি তুমি বিশ্বাস করো? তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি উদাহরণ তো টানতেই হয়। আমরা যদি ইয়াসের উদাহরণ টানি, রকস্টার ইয়াস তো করছে, কেজিএফ করছে, কেজিএফ 2 করছে। এই ইয়াস কিন্তু কেজিএফ এর পরে বিশাল একটা গ্যাপ দিল, তারপর আবার কেজিএফ 2 আসলো। এর মাঝখানে কি কিছু করছে? এর মাঝখানে কি টক্সিক নিয়ে আসছে নাই? সে একটা সিনেমা করে সেটার দর্শককে আশাহত না করে তারপরে কিন্তু সেটার আবার সিকুয়েল নিয়ে হাজির হয়েছে। সেটা একটা বিশাল গ্যাপের পরে হাজির হয়েছে, একটা ক্রেজ সৃষ্টি হয়েছিল, সেটা ভালোভাবে পুল আপ হয়েছে। বাট আমাদের মেগাস্টার শাকিব খান অন্যান্য সিনেমা করতে পারতো, সেটা না করে ওই প্রিন্স নিয়ে আসলো, তার আগে আবার তাণ্ডব নিয়ে আসলো। এই কারণে যেটা হয়েছে যে দর্শক আশায় ছিল তুফান 2, দর্শক পেল তাণ্ডব।
তাণ্ডবটাও মোটামুটি ওয়ার্ক করে গেছে, কারণ সেখানে একটা ভালো কাস্টিং ছিল, সেখানে পরিচালক ছিল রায়হান রাফি সেই তুফানেরই পরিচালক, সো সবাই তুফানেরই, একটা লেভেল নিয়েই ছিল। হ্যাঁ, তাণ্ডব ছবি হিসেবে কিন্তু ভালো ছবি, কিন্তু রায়ান রাফি ইউনিভার্সটা কানেক্ট করতে গিয়ে একটু হজবরল করেছে, বাট তা অডিয়েন্স কিন্তু খেয়ে পেয়েছে ছবিটাকে। এক কথায় তাণ্ডব সিনেমাটা আসলে শাকিব খানের অ্যাকশন সিনেমার মধ্যে সব থেকে বেটার, আমি যেটা মনে করি। হ্যাঁ, এখানে একদম। কিছুটা হজবরলের ব্যাপারটাও ঘটছে ওই কারণে যে ওই যে তুফানের পরে কেন তাণ্ডব আসতে হবে, তুফানের পরে প্রপার সময় নিয়ে তুমি সিনেমা ইউনিভার্স তৈরি করো, প্রপার একটা সময় নাও, তা না করে তুমি আগে হচ্ছে তাণ্ডব 2 আনছো কেন? তাণ্ডব 2 না এনে তোমার আগে হচ্ছে উচিত ছিল যে তুফান 2টা আমি শেষ করি, তারপরে তাণ্ডবের কথা ভাবি, কারণ তাণ্ডব তো একটা ইউনিভার্স ক্রিয়েট করতে যাচ্ছে, তাই না? ওইখানে তো অন্য একটা জগৎ দেখানো হচ্ছে, সেই শাকিব খানকে নিয়ে আমি কাজ করবো, তাহলে যেহেতু তুফানেরও পার্ট 2 আসছে, তুফানটা আগেও কমপ্লিট করা যেতে পারতো, আবার তাণ্ডবের শেষেও দেখা যাচ্ছে তাণ্ডব 2 আসছে, মানে একটা ইউনিভার্স নতুন ক্রিয়েট হলো যেটা সুরঙ্গের সঙ্গে কানেক্ট হচ্ছে। আবার ওই আরমান মানসুর মানে সিয়াম আহমেদের যে ক্যারেক্টারটা, সেটার একটা আলাদা মানে স্ট্যান্ড অ্যালোন ছবি হবে, সেটারও একটা সেগুলো আসুক, কিন্তু রূপম এইটাই হচ্ছে কথা যে রাফি ভাই চাইলে পারতো যে হ্যাঁ লেট করে আসুক, তাতে কোনো সমস্যা নাই। বাংলা চলচ্চিত্রের ডিরেক্টরদের তো মূল সমস্যা ওই জায়গাটাতেই, হিরোদেরও মূল সমস্যা ওই জায়গাটাতেই, তারা খুব বেশি ধৈর্য ধরতে পারে না, তারা খুব বেশি দিন বসে হচ্ছে প্রস্তুতি নিতে পারে না, হুটহাট করে নেমে যায়। যেমন তাণ্ডব আসতো, সেটা একটু লেট করে আসতো, তুফান 2 যে তাণ্ডবের সময়ই আসতে হবে এটা আমি বলতেছি না, তুফান 2 আরো লেট করে আসতো। এই যে এই বছর তুফান 2 মুক্তি দিত, আগামী বছর তাণ্ডব দিত, মাঝখানে রায়হান রাফি অন্য দিক দিয়ে খেলতো, অন্যদের নিয়ে কাজ করতো, শাকিব খানেরও কাজের অভাব নাই, সে অন্য কাজ করতো। আমার কথা হচ্ছে যে প্রপার কাজটা প্রপার সময় আসলেই সেটা ওয়ার্ক করে। লাগাতার প্রত্যেকটা সিনেমাই শাকিব খান গ্যাংস্টার, প্রত্যেকটা সিনেমাই হচ্ছে মেশিন গান নিয়ে বের হচ্ছে। এটাই আমি বলতে চাই যে প্রিন্স আমি যখন দেখছি, মানে আমি তো ফোনেই দেখেছি, তো প্রিন্স আমি দেখছি, মানে আমার মনে হচ্ছে তুফান 2 এর একেবারে শাকিব ভাইয়ের পুরো লুকটা, বড় বড় চুল, ওরকম হেয়ার স্টাইল, ঠিক আছে, পুরো তুফান 2 এর একটা ভাইবস পাই। শাকিব খানের দিকে তাকাইলে আমার কাছে বারবার মনে হয়েছে প্রিন্সে যে এটা তো তুফান 2 থেকে জাম্প করে এখানে চলে আসছে, আর হচ্ছে একটু হয়তো বয়সটা বেড়ে গেছে, একটু হচ্ছে মোটা মোটা লাগতেছে, এইরকমই লাগছে আমার কাছে। এবার এটা এবার রাইহান রাফিকে ঠিক করতে হবে, ভিএফএক্স এর কথা বাদই দাও, প্রিন্সে যেরকম শাকিব ভাইকে দেখলাম, এটা অ্যাকচুয়ালি তুফানেরই শাকিব খানকে আমরা দেখলাম। এবার তুফান 2 যখন রাইহান রাফি বানাবে, তখন রাইহান রাফিকে মাথায় রাখতে হবে এই লুকটাকে পুরো তার চেঞ্জ করতে হবে, নাহলে নতুনত্ব বিষয় থাকবে না। কারণ অলরেডি দুটো সিনেমা শাকিব ভাইয়ের একই লুক হয়ে গেল, তুফান আর তুফান 2, এই প্রিন্স, তুফান আর প্রিন্স। এটা আমার মনে হয় কি যে গল্প অনুযায়ী কিছুটা চেঞ্জ তো আসবেই, কারণ আমরা যেটা দেখলাম যে লাস্ট পোরশনে শাকিব খানের যে ক্যারেক্টারটা হচ্ছে তুফান, সে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা বিশাল একটা টুইস্ট রেখে গেছে, যে শাকিব খানের তুফান হয়ে যায় শান্ত, শান্ত হয়ে গেল তুফান, এই ধরনের একটা অদল বদলের ব্যাপার স্যাপার ছিল। হ্যাঁ, অনেক দর্শক অনেকভাবে এক্সপ্লেন করে, বাট আমার কাছে মনে হয় যে এক্সপ্লেনটা এরকমই হওয়া উচিত ছিল, একটু পরিষ্কার করা উচিত ছিল। তবে পরিষ্কার যে করে নাই তাতে লস হয় নাই, এটা মাথায় এখনো ঘুরতেছে, কি করে ফেলছে আসলে রাফি, এখনো মাথায় প্রশ্ন ঘুরতেছে। তার মানে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য হলেও তুফান 2 সবাই দেখবে, আর এই তুফান 2 আমার মনে হয় এই কারণেই মনে হয় ডিলে হচ্ছে, কারণ কি একটা বিশাল এক্সপেকটেশন দর্শকের আছে। তো আমার মনে হয় পরিচালকের টিম সহ সবাই, শাকিব খান সহ সবাই একটু ভয়ে আছে যে হুট করে নিয়ে আসবো যদি বাই এনি চান্স ওয়ার্ক না করে, এই কারণে তারা খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে আমার মনে হয়। আর যদি না নেয়, আর যদি তারা ভেবে থাকে যে না তুফান 2 বাদ দিয়ে দেই, তাহলে তাদের জীবনের সব থেকে বড় ভুল হবে, সিনেমেটিক কেরিয়ারের বিশাল বড় একটা ভুল হয়ে থেকে যাবে। হাইপ তো রয়েছে অবশ্যই, এবং 2027-এ মনে হয় না তুফান 2-কে ওরা প্ল্যান করছে, কারণ 2027-এ যা লাইন আপ রয়েছে, মানে হিমেল আশরাফের সঙ্গে একটা ছবি SBF চরকি আলফাই ওটা হবে, তারপরে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সঙ্গে একটা আই থিঙ্ক শাকিব ভাইয়ের ছবি হবে, তো দুটো ছবি তো এইখানেই হয়ে আছে 2027-এ। এই ব্যাপারগুলো আমার ভালো লাগে না।
একটু পর পরিয়ে হচ্ছে একজন পরিচালক ধরে না করে ফেলো। শাকিব খানের কেরিয়ার কত দূর আগে আসছে তুমি চিন্তা করো, 250+ সিনেমা হয়ে গেছে, এখনো কি এত তাড়াহুড়া করার কোনো দরকার আছে? আমরা শাহরুখ খানকে দেখছি, আমরা হচ্ছে সালমান খানকে দেখছি, আমরা বর্তমানে নতুন নতুন বলিউডের যত হিরো আসতেছে সবার দিকে তাকাও তুমি, সিনেমা করার ক্ষেত্রে এত তাড়াহুড়া তারা করে না ভাই। শুরুর দিক থেকেই তারা খুব সচেতন থাকে। তুমি তুমি দেখো 50টা সিনেমা করছে, 50টার মধ্যে হয়তো 2-3টা সিনেমা ফ্লপ পাবা, আর সবগুলোই ভালো পরিমাণে সাড়া জাগাইছে। এরকম অনেক হিরো আছে, হলিউডে আছে, বলিউডে আছে। তা আমার কথা হচ্ছে যে এখন তো শাকিব খানের ওইভাবে ভাবার সময়। এখন যদি শুধুমাত্র আমি যদি মুখ দিয়ে বলি যে গ্লোবাল স্টার, মেগা স্টার, অবশ্যই গ্লোবাল স্টার, অবশ্যই মেগা স্টার, কিন্তু সেটা সেটা বাইরের দেশের মানুষের কাছে এস্টাবলিশ করতে হলে অবশ্যই ওই জায়গাটা আমার খেয়াল রাখতে হবে যে আমার সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড কেমন করতেছে। ওয়ার্ল্ড ওয়াইড শুধু আমার বাংলাদেশের প্রবাসী দর্শককে টানলে তো হবে না, সবাইকে টানতে হবে। ইভেন শুধু সাকিবিয়ানদের র‍্যাপ করলে চলবে না, প্রত্যেকটা দর্শককে সমানভাবে একবার যখন আমার নামের পাশে গ্লোবাল শব্দটা আমার ভক্তরা জুড়ে দিচ্ছে, সেটার মান আমাকে রাখতে হবে। তো আমার মনে হয় যে শাকিব খানের এখন ওইভাবে ভেবে চিন্তে সিনেমা করা উচিত। একদম ঠিক পয়েন্ট, একদম ঠিক পয়েন্ট। ইভেন আমি বাকি ছবিগুলো দেখছিলাম, ঈদের দম এসছে, দম কিন্তু একটা ভালো গল্পের উপরই ছবি, বাট দমও কিন্তু সেই রকম ভাবে ওয়ার্ক করলো না। দম নিয়ে একটু বলি, দম নিয়ে না আমি কথাই বলি নাই আসলে। দম নিয়ে আমার অনেক দর্শক আমাকে বলেছে দম নিয়ে কেন কথা বললেন না। সত্যি কথা যেটা বলবো, দম নিয়ে আমার এক্সপেকটেশন লেভেল অনেক হাই ছিল, কারণ আমি টিজারে যা দেখছি, সিনেমায় যেও তাই দেখার, আমি আরো তার থেকে বেশি কিছু দেখার আশা করেছিলাম, সেটা আমি পাই নাই। টিজার ট্রেলার যেভাবে কেটেছে, যেভাবে কালার গ্রেডিং টেকনিক্যাল দিকগুলো সামলেছে, স্টোরির দিকটা ঠিক ততটাই দুর্বল। স্টোরির দিকটা আমি বলবো যে আমি অনেক আগে থেকেই বুঝে যাই যে এই নিশু ক্যারেক্টারটা ওইখানে হচ্ছে শেষ পর্যন্ত তার কোনো সমস্যা হবে না, শেষ পর্যন্ত সে সুন্দরভাবে বের হয়ে আসবে, বেরিয়ে আসবে। হ্যাঁ, এটা আমিও এটা বুঝে গেছিলাম, কারণ এই টাইপের সিনেমা একটা কিন্তু হয়েছে, মানে সাউথে একটা হয়েছে, পৃথ্বীরাজ সুকুমার একটা করেছে, দি গোট লাইফ বলে। হ্যাঁ, তা করুক না, সমস্যা নাই। ওই এই টাইপের হইলেও ওইখানে পুরা মানে স্টোরি তো অনেক ডিফারেন্ট আছে। আর হচ্ছে এটা তো সত্য ঘটনা অবলম্বনে, এটা সত্য ঘটনা। হ্যাঁ, সিনেমার একেবারে শেষে যে আর কি ওই যে ক্যারেক্টারটা ছিল, তার ছবি দেখানো হয়েছে, আফরান নিশোর সঙ্গে পুরো ডিরেক্টোরিয়াল টিমের সঙ্গে ছবিগুলো দেখানো হয়েছে, ওটা বেশ ভালো লাগলো আমার দেখে। এন্ড দ্য গড লাইফ ওইটাও সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটা সিনেমা। এই দুটার সাথে মিলে নাই। আমি বলবো না যে কোথাও থেকে ইন্সপায়ার হয়েছে। ওই লোকটা, যে লোকটা হচ্ছে 2007 না 8 সালে সে হচ্ছে ওই ইয়াতে যে ফেসে গেছিল, তার ওই লাইফ থেকে ইন্সপায়ার হওয়া। সমস্যা যেটা হয়েছে যে এই দম তৈরির ক্ষেত্রে যথেষ্ট সময় নেওয়ার পরেও তারা পুল আপ করতে পারেনি। আরো ডেপথ হওয়া উচিত ছিল ক্যারেক্টারে। ওই দেশে গিয়ে সে একটা এমন স্মৃতি রেখে আসা উচিত ছিল যে স্মৃতিটা দর্শককে ভাবাবে, বাঙালি হিসেবে গর্ববোধ করাবে। ওই ব্যাপারটা ছিল না। যেমন সে একটা পিচ্ছি মেয়ে থাকে, মেয়েটা কিন্তু নিশোর ক্যারেক্টারের সাথে খুব ভালোভাবে যাচ্ছিল, সুন্দর লুকোচুরি একটা দৃশ্য ছিল। তো শেষে গিয়ে দেখা গেল মেয়েটা মারা গেছে আফরান নিশোর চোখের সামনে। সে একটা ক্যারেক্টার হিসেবে সেখানে কোনোভাবেই কিছু করতে পারলো না। আবার করতে পারলো কোনো একটা আমার পাঁচ লাইন তো থাকতে হবে, কোনো একটা ডেপথ তো ক্রিয়েট করতে হবে গল্পে। আমি জানি যে এটা সত্য ঘটনা অবলম্বনে, কিন্তু সত্য ঘটনাটা মানুষ তো এখানে যে দেখাচ্ছে নাই যে আমার ওইটাই দেখাইতে হবে। এখানে কি কিছুই কৃত্রিম ছিল না? দেখো, প্রত্যেকটা সত্য ঘটনার মধ্যেই একটা কিন্তু ফ্রিকশন অ্যাড করে বিভিন্ন পরিচালক, বিভিন্ন মেকার্সরা। তো এইখানে আমি সেরকম কিছুই, তুমি যেটা বললে পাঞ্চ লাইন, সেই পাঞ্চ লাইন সেরকম কিন্তু কিছুই ছিল না। না, এই কারণে সিনেমাটা ওয়ার্ক করে নাই আমার যেটা মনে হচ্ছে। যে দর্শক আশা করছিল টার্ন টুইস্ট, সেই টার্ন টুইস্টের জায়গাটা খুবই দুর্বল ছিল। চঞ্চল চৌধুরীকে কাজে লাগাইতে পারে নাই তারা। চঞ্চল চৌধুরীর ভেতরে অনেক পটেনশিয়াল ব্যাপার স্যাপার আছে, আমরা জানি সে কি করতে পারে। তাকে এমন ভাবে ওয়েস্ট করছে যেটা আসলে কোনো দর্শকই আশা করে নাই। আমার মনে হয় চঞ্চল চৌধুরী নিজেও আশা করে নাই। তোমার মনে আছে তুফান যখন হয়, মানে অ্যানাউন্সমেন্ট হয়, তার এক সপ্তাহ আগে দমের অ্যানাউন্সমেন্ট হয়েছিল, আর তখন কিন্তু আফরান নিশো ছিল না, তখন চঞ্চল চৌধুরী এই ক্যারেক্টারটা করার কথা ছিল। রাইট। চঞ্চল চৌধুরী এমন একজন আর্টিস্ট, সে আসলে সব ধরনের ক্যারেক্টার পুল আপ করতে পারে, সব ধরনের ক্যারেক্টারে নিজেকে মিশিয়ে ফেলতে পারে। আমার মনে হয় চঞ্চল চৌধুরী বুঝতে পারছিল যে হচ্ছে এই সিনেমার গল্পে জোর নাই। যাই হোক, সে ক্যারেক্টারটা কেন যে ছেড়ে দিছে আমি জানি না।
কারণ চঞ্চল তো এইটা তো তুড়ি মেরে করে দিবে, যে ক্যারেক্টার সবাই হ্যাঁ সেটাই 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 সেটাই। এবং আরেকটা ব্যাপার আমার যেটা মনে হয়েছে যে চঞ্চল চৌধুরীর ওই যে মাঝখানে হচ্ছে আমাদের দেশে একটা রদ বদল হয়েছে, রাজনৈতিক রাজনৈতিক যে রদ বদল, চঞ্চল চৌধুরীকে নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল ব্যাপার স্যাপার সামনে চলে এসেছিল, যার কারণে আমার মনে হয়েছে যে প্রযোজক পরিচালক তারা হয়তো বা ভাবতে পারে এখন তার নামে যে সমস্ত কথা দর্শক মহলে চলতেছে সিনেমাটার উপর কোনো প্রভাব পড়বে কিনা, এই ধরনের ব্যাপার স্যাপার ভেবে হয়তো বা আমরা মানে নতুন কোনো ডিসিশন তারা নিতে পারে। এটা আমার জাস্ট পার্সোনাল একটা ওপিনিয়ন, তাছাড়া কিছু না। হ্যাঁ এটাও হতে পারে, এটাও হতে পারে। আমি তো প্রথম থেকে শুনেছিলাম যে চঞ্চল চৌধুরী থাকবে মেইন ক্যারেক্টারটা, তারপরে তো আগের বছরই ওই নিউজে দেখলাম বেরোলো আফরান নিশোই ক্যারেক্টারটা করছে। দেখো রকম বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির সমস্যাই এইগুলা, মনে করো যে প্রযোজনা প্রতিষ্ঠানগুলা এতটা ভঙ্গুর, তারা যেটা বলে এটা এক বছর পরে গিয়ে চেঞ্জ হয়ে যায়। আজকে তুফান 2 আসার কথা, সেখানে আবার নতুন করে কতগুলা সিনেমা শিডিউল করা হচ্ছে, তুফান 2 কোনো খোঁজ খবর নাই, এগুলা কোনো। আচ্ছা এইভাবেই সিনেমার দর্শক নষ্ট হয়, এইভাবে সিনেমার দর্শক ধরে রাখা যায় না। তুমি একটা জিনিস ভাবো, দম আসার কথা ছিল চঞ্চল চৌধুরীকে ঘিরে, আসলো আফরান নিশোকে ঘিরে, অথচ চঞ্চল চৌধুরীকে এমন একটা এন্ট্রি দেওয়া হলো তখন যে মনে হয় যে ওই যে তুফানের সাকিব খানকে যেভাবে এন্ট্রি দেওয়া হলো, তাকে নিয়ে আলোচনা করা হলো, তারপরে হচ্ছে ফুল ছিটিয়ে দিয়ে উপর থেকে উদ্বোধন করা হলো, ঠিক একই ভাবে চঞ্চল চৌধুরীকে ওইভাবে লঞ্চ করছিল তারা। শেষে গিয়ে আফরান নিশোকে নিয়ে কি ওইভাবে লঞ্চ করছে? পারে নাই। আফরান নিশোকে নিয়ে কিন্তু এটা করতে পারেনি, তাহলে কি লাভটা হইলো তোমার ওই টাইমে ঢাকঢোল পিটাইয়া এইগুলা মানে হচ্ছে পরিকল্পনার অভাব। ঠিক আছে, এই কারণে আমাদের দেশের সিনেমাগুলা ভবিষ্যতে যে ফল করে, এই যে ডে বাই ডে দর্শক হারায়। বাকি যেটা থাকলো সেটা হচ্ছে রাক্ষস আর বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেসটা মানে ঘুরে ফিরে একটা ভালো ছবি কিন্তু দাঁড়িয়েছে, মানে আমি দেখছিলাম সেদিকে হইচইতে বনলতা এক্সপ্রেসটা, দারুণ ছবিটা খুব ভালো হয়েছে। এবং ওটা তো ওই হুমায়ুন আহমেদের ওই গল্পটা কিছুক্ষণ ওই গল্পটা থেকে পুরো ইয়ে করা হয়েছে, কিছুক্ষণ গল্প থেকে গল্প অবলম্বনে আর কি নির্মিত। আর এখানে কিন্তু হুমায়ুন আহমেদের ছেলে নুহাস হুমায়ুন, সেও কিন্তু যুক্ত আছে। ওই যে সম্পূর্ণ ব্যাক ভয়েসে যে কথাগুলো যায়, ওই কথাগুলো কিন্তু নুহাস হুমায়ুনের বলা। বনলতা এক্সপ্রেস দারুণ একটা সিনেমা, এটা নিয়ে আসলে কি বলবো, এটা নিয়ে যতই বলবো এটা কম হয়ে যাবে। কেননা একটা সিনেমায় মারামারি নাই, কাটাকাটি নাই, লাউড অ্যাক্টিং নাই, থাকলেও সেটা প্রয়োজন মতো, মানে সবকিছু পরিমিত হইলে এবং গল্পটা ভালো হইলে আসলে কি পাওয়া যায়, কি আউটপুটটা আসে, সেটা কিন্তু আমরা বনলতা এক্সপ্রেস দেখলে পাবো। দারুণ সিনেমা। সেখানে সাবিনা নূর যে দুর্দান্ত অ্যাক্টিং করছে। এই যে সাবিনা নূরকে নিয়ে অনেকে বলে যে এটা নায়িকা এমন লাগে এমন লাগে অমন লাগে, বনলতা এক্সপ্রেস দেখো, সাবিনা নূর কিন্তু আসলে দেখাই দিচ্ছে যে সে ভালো একজন অভিনেত্রী, তাকে ব্যবহার করতে হবে। আসলে আমরা একটা বিষয় দর্শকরা আসলে জানি কিন্তু মানতে চাই না, সেটা হচ্ছে একটা সিনেমার ভালো মন্দ বেশিরভাগ নির্ভর করে স্ক্রিপ্ট রাইটারের উপরে আর পরিচালকের উপরে। এখানে হিরো হিরোইন তারা কিন্তু আসলে কিছু করার থাকে না অনেক সময়, হ্যাঁ, তারা যেভাবে দিক নির্দেশনা পায় সেভাবেই কাজ করে। পরিচালকরা যেরকম ভাবে তাদেরকে ইউজ করবে ব্যবহার করবে, তারা তো সেরকম ভাবে ডেলিভারিটা করবে না, তো সেই অনুযায়ী খুব ভালো রকমের তাদেরকে ডেলিভারিটা বার করিয়ে নিতে পেরেছে। আমি প্রত্যেকের কথাই বলি, সাবিনা নূরের কথা বলি, শরীফুল রাজের কথা বলি, বা শ্যামল মাওলার যদি কথা বলি, প্রত্যেকের অভিনয় কিন্তু খুব ভালো ছিল। শ্যামল মাওলা, আমার মনে হয় যে এই সিনেমাতে শ্যামল মাওলা হচ্ছে সব থেকে ভালো পারফর্মটা করছে। আবারও ঘুরে ফিরে বলতে হচ্ছে যে দুঃখের বিষয়, বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি পরিচালক প্রযোজকেরা আসলে যার মাথায় তেল আছে তার মাথায় আরো বেশি করে তেল ঢালে, হ্যাঁ, যার মাথায় তেল নাই, যার মাথায় মনে করো যে সুখ না, তার মাথায় সারা জীবন করায় ঢুকে। শ্যামল মালার মতো একটা লোককে, একটা অভিনেতারে কোনোভাবেই তারা মূল্যায়ন করতে পারতেছে না। তুমি চিন্তা করো, এত ভালো পারফর্ম করার পরেও শ্যামল মাওলা পুরস্কার পায় নাই। সেটা যে প্ল্যাটফর্মই হোক, সেটা প্রথম আলোর পুরস্কার হোক, সেটা জাতীয় পুরস্কার হোক, তুমি এইটা নিশ্চিত থাকতে পারো এদেশে সঠিক মানুষ সঠিক পুরস্কার পায় না। এখানে মোশাররফ করিম কেন পুরস্কার পাইলো না? মোশাররফ করিম কেন হচ্ছে অ্যাওয়ার্ডটা হাতে পাইলো না প্রথম আলোর কাছ থেকে? আমি 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 জানি না। শ্যামল মাওলা কেন পাইলো? পাইছে, শ্যামল মাওলা পাইছে, আমি যতটুকু জানি যে পায়নি। আসলে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমি এই ব্যাপারে। তো
এই তো, এই কারণে আমার মনে হয় যে নেক্সটে আরো ভালো সিনেমা আসবে এই আশাটা করাও আসলে একটু বিলাসিতা। কারণ হচ্ছে ভালো ভালো আর্টিস্ট যারা আসলে নিজের সর্বোচ্চ লেভেলে গিয়ে সর্বোচ্চটা দিয়ে কাজ করে, জান প্রাণ উজাড় করে কাজ করে, তাদেরকে মূল্যায়ন করা হয় না, তারপরে গিয়ে তারা ওই সস্তা কাজে যুক্ত হয়। যেমন মোশাররফ করিমের কথা যদি ধরো, মোশাররফ করিম এত ভালো পারফর্ম করলো, এখন যদি তাকে একটা অ্যাওয়ার্ড না দেওয়া যায়, তাহলে সে পরবর্তী কাজটা কিন্তু ওই জামাই শ্বশুরের যুদ্ধ, ওই ওই টাইপের নাটক নিয়ে হাজির হবে। স্বাভাবিক বিষয়। আমি দেখছিলাম ইউটিউবে বাংলাদেশ দেখবা। ছবিগুলো, হ্যাঁ জানি জানি দেখছিলাম। এবং আমি প্রিন্স দেখার পরেই দেখেছিলাম হচ্ছে তোমার বা রাক্ষস, ও একই ওটিটি প্ল্যাটফর্মে এসেছিল। রাক্ষস নিয়ে আমার এক্সপেকটেশন সত্যি কথা বলতে মানে চরম লেভেলে ছিল। বিশেষ করে আমাদের কলকাতার অভিনেত্রী মেইন লিডে ছিল সুস্মিতা চ্যাটার্জি, আর হ্যাঁ, হ্যাঁ। জিদ্দার দেবদার নায়িকা আর কি। তো শতাব্দীকরও ছিল আমাদের ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া থেকে না, শতাব্দীকরও ছিল। সুস্মিতা ভালো করছে। সুস্মিতার পারফরমেন্স আমি কিন্তু রাক্ষস সিনেমাতে সুস্মিতাদির পারফরমেন্স সিনেপ্লেক্সে আমি গিয়ে, আমি হ্যাঁ, হ্যাঁ, সুস্মিতাদির পারফরমেন্স ভালো, বাট সিনেপ্লেক্সে গিয়ে, সুস্মিতাদির সেকেন্ড হাফে কিছু করারই ছিল না। রাইট, সিনেপ্লেক্সে গিয়ে আমি রাক্ষস দেখি। আমার ওই রাক্ষস দেখার আগ মুহূর্তে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সাথে ফোনে কথা হয়, এবং উনি আমাকে আচ্ছা, বলে যে তুমি তুমি আগে সিনেমাটা আমার দেখো, তারপরে মন্তব্য করো ভাই। আগেই তুমি হচ্ছে টিজার নিয়ে ট্রেলার নিয়ে বলছো যে এই সিনেমার সাথে মিল পাই, ওই সিনেমার সাথে মিল পাই, আগে তো মানে কি বলবো রে ভাই। তখন আমি বললাম যে আচ্ছা ভাই, আমি দেখতেছি, আমি আশাবাদী বলি তো এই সিনেমা দেখার জন্য এত দূর চলে আসলাম, দেখি আমি। তোমার বাড়ি তো আই থিঙ্ক টাঙ্গাইলে, টাঙ্গাইল থেকে তোমাকে মনে হয় ঢাকা যেতে হয়েছিল। হ্যাঁ, টাঙ্গাইল থেকে ঢাকা গিয়েছিলাম ঈদের পর পরে। আমি গিয়ে আবার ভাইরে একটা ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাই আমি তো এই যে আপনার রাক্ষসের কাছাকাছি। তো ভাই অনেক খুশি হয়েছে যে না, সিনেমাটা আমি বলছিলাম, মানে ভাই বলছিল আমাকে যে হচ্ছে সিনেমা, আমার সিনেমাটা না দেখে মন্তব্য করা যাবে না। তা আমিও চাই না যে আসলে একটা সিনেমা না দেখেই একটা মন্তব্য করে ফেলি। এই কারণে অনেক সময় সিনেমা নিয়ে কথা বলিও না। হ্যাঁ, দেখার পর কি রিয়াকশন? স্টপ থাকি। দেখার পরে কিন্তু কিছু 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 জায়গায় আমি মেহেদী ভাইয়ের সাথে একমত যে না, সে আসলে আসলে দুর্দান্ত মেক করছে। মানে আমি যেটা ফিল করছি যে সিনেমেটিক অ্যাঙ্গেল গুলা, ক্যামেরার কাজ খারাপ হয় নাই, অনেক দুর্দান্ত ছিল। অসাধারণ। আমাকে একটা আমি টেকনিক্যালি positive- কিছু বলবোই না রাক্ষসের টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে আমার কোনো বলারই নেই। মানে আউট অ্যান্ড বলারই নেই। অবশ্যই 100-এ 100 দেবো। ইভেন ক্লাইম্যাক্সে যখন সাউথ আফ্রিকার সঙ্গে যে অ্যাকশন পোর্শনটা সেখানেও যেরকম ভাবে ডিজাইন করেছে ওই গাড়ির মধ্যে, তারপরে বাঘটাকে হ্যাঁ। দেখাচ্ছে, বাঘটার যদিও বা ভিএফএক্স আরো ভালো হতে পারতো, বাট ঠিক আছে, আমার মনে হচ্ছে একটা মানে বাংলা ছবি দেখছি এটা মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে বড় কোনো ইন্ডাস্ট্রির ছবি দেখছি। রাইট, ডিজাইনগুলো খুব ভালো করেছিল। বড় বড় ব্যানজার, বড় ক্যানভাস, এবং দেখার সময় আউট অফ দা বক্স একটা ব্যাপার মনে হয় যে ক্যামেরার কাজ, এডিটিং, তারপর কালার গ্রেডিং, এগুলা নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। সব থেকে আফসোসের জায়গা ওই বরাবর একটাই, প্রত্যেকটা সিনেমা, সেটা শুধু এই সিনেমা না, এই মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সিনেমা না, সেটা বর্তমানে যারাই কাজ করতেছে বাংলা ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে বাংলাদেশের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে, তারাই এই ভুলটা করতেছে। ভালো একটা প্রপার স্টোরি না নিয়ে সিনেমায় নেমে পড়তেছে, শুটিং শুরু করে দিচ্ছে। রাইট, একদম একদম। কেন আমি আসলে জানি না যে তাদের এত ক্ষুধা কেন লাগে। এত ক্ষুধা আবার ভালো না, বেশি ক্ষুধা লাগলে পরে অতিমাত্রায় যখন খেয়ে ফেলে তখন হজম হওয়ার একটা সম্ভাবনা থাকে, আর সেটাই হচ্ছে। এই রাক্ষসের ভেতরে গল্পের কোনো মানে অনেকটাই গুজা মিল আছে। হ্যাঁ, অ্যানিমেলের আবারও এইখানে একটা ছাপ, তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে এইখানে ওই যে ওনার নামটা কি, ওই যে ভিলেনটা ছিল যাকে মারলো, সোহেল মন্ডল সামথিং, সোহেল মন্ডল, হ্যাঁ সোহেল মন্ডলরা ছিল 3 ভাই, ঠিক আছে? তুমি যদি অ্যানিমেল দেখে থাকো, অ্যানিমেলও দেখবে 3 ভাই ছিল, মানে হ্যাঁ, ববি তিন দেওয়ালের ভাই। ইয়েটা, ওরা 3 ভাই ছিল। Right, right. আচ্ছা, একেবারে শেষটা না, রাক্ষসের যে শেষ পোর্শনটা যেখানে আরেকজন সিয়াম আহমেদ রয়েছে যার নাম হচ্ছে নিশো, ঠিক আছে? তুমি মনে করে দেখো হ্যাঁ। অ্যানিমেলও শেষে কিন্তু শেষে আর একটা রণবীর কাপুর চলে আসে। তো অনেক হ্যাঁ। জায়গায় তুমি যদি ভালো করে দেখতে যাও, তুমি কিন্তু অ্যানিমেলের ছাপই পাবে। না, এটা কিন্তু আবার মেহেদী ভাইও স্বীকার করে যে হ্যাঁ, আমি হচ্ছে ওই সন্দীপ রেড্ডি ভাঙা টাইপ হচ্ছে পরিচালক, বা সবারই একটা আলাদা করে জোন থাকে। আমার কথা হচ্ছে জোন থাকতে পারে, আলাদা আলাদা নিশ নিয়ে আপনি কাজ করতে পারেন, আলাদা প্যাটার্নের সিনেমা আপনি করবেন, অ্যাকশন টাইপ সিনেমা করবেন, ভায়োলেন্স থাকবে, কিন্তু মানুষ কেন মিলাতে পারবে আপনার ভিতর ইউনিকনেস এর যে ব্যাপার, মানে একটা কথা সবাই বলে যে ইউনিক হইছে, ওই ব্যাপারটা খুঁজে পায় নাই দর্শক। এই কারণে আমার মনে হয় যে রাক্ষস ভালো একটা সিনেমা হওয়ার জায়গা থেকে সরে গেছে। আরেকটা বিষয় যেটা, ক্যারেক্টার ডেপথ ছিল না।
ক্যারেক্টারের একটা কাজের পেছনে যুক্তি থাকা খুবই প্রয়োজন। সেই যুক্তিটা আমি খুঁজে পাইনি। ইউনিভার্সিটির একজন প্রফেসর, সেই ইউনিভার্সিটির প্রফেসর হয়ে সে যা ইচ্ছা তাই করে ফেলবে, তার তার কোনো ইথিক্স কাজ করবে না, তার কোনো পেছনে কোনো প্রপার কারণ থাকবে না। ছোট ছোট কারণে সে এত কিছু করে ফেলতেছে, সে আবার কিভাবে যে ছাত্রছাত্রীকে ডিল করবে? মানে এই ব্যাপারগুলো না আরো যৌক্তিক হওয়া উচিত। এরকম অনেক ক্যারেক্টার থাকতে পারে সমাজে, সাইকো ক্যারেক্টার থাকতে পারে, কিন্তু সেটাকে এস্টাবলিশ করতে হবে, এস্টাবলিশ করতে পারে নাই, এই আর কি। না, অনেকেই হয়তো ভাবছে হ্যাঁ। যে আমরা রাক্ষস নিয়ে হয়তো মানে রাক্ষসের বিপক্ষে গিয়ে কথা বলতে, হতেই পারে সিয়াম আহমেদের No. ফ্যান এসে বলবে, বাট কোনোভাবেই সিয়াম না। আহমেদ আমার খুব পছন্দের একজন অভিনেতা, রাক্ষসে তাকে দারুণ মানিয়েওছে, কিন্তু কিছু কিছু জায়গায় এত লাউড হ্যাঁ। ডায়লগ ডেলিভারি। ইভেন সিয়াম আহমেদ এবং সুস্মিতা দি যেরকম কেমিস্ট্রিটা প্রথম থেকে বিল্ড আপ দিয়েছিল, দেখতে কিন্তু ওদের দুজনকে খুব ভালো লাগছে। ইভেন গানেও কিন্তু সিয়াম আহমেদ সুস্মিতা দিকে দারুণ লাগছে দেখতে। আর সুস্মিতা দি সত্যি খুব ভালো একজন অ্যাক্টর, নো ডাউট, বাট কিছু কিছু আর জায়গায় ফল্ট তো একটা আছেই বিষয় আমি ছবিতে। একটা বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে যে সিয়াম আহমেদকে না আসলে একটু শান্ত শিষ্ট অভিনয় খুব ভালো মানায়। তোমার হচ্ছে খুব বেশি লাউডলি যখন সে চলে যায় অথবা অ্যাকশন করতে যায়, তখন তার বডি ল্যাঙ্গুয়েজের সাথে মানে এমন হয়ে যায় ব্যাপারটা যে তার তার শারীরিক ভাষা আর মুখের কণ্ঠের যে একটা কি বলে গভীরতা, সেটা ম্যাচ করে না। সে যখন লাউডলি ডায়লগ গুলো দিচ্ছিল তখন কানে বাজতেছিল, এটা খুবই মানে বিরক্তিকর লাগতেছিল আমার কাছে। লাউড ডায়লগ শাকিব খানও দেয়, যেমন জিল্লু বলে যখন শাকিব খান ডাক দিল তখন অতটা লাউডলি ডাক দিল, কিন্তু আমার কাছে মনে হয় না একবারও যে কেন চিল্লাইতেছে রে ভাই। কিন্তু যখন এই সিয়াম জিল্লু বলে ডাক দিতেছিল তখন আমার কাছে মনে হচ্ছে, ভাই একটু আস্তে ভাই। খাইয়া দে তো মনে হচ্ছিল যে একটু আস্তে, একটু রয়ে সয়ে ডাকটা দেওয়া যায়। আর আমার মনে হয় যে এই জায়গাটা পরিচালক বুঝতে পারে নাই যে সিয়ামরে এই লাউড অ্যাক্টিংটা না করিয়ে আমি যদি বরবাদে যদি আমি শাকিব খানরে আরো লাউডলি অ্যাক্টিং করতে বললাম, সেটা দর্শক খাইতো, বাট সিয়ামরে এটা বলা উচিত হয় না যে তুমি লাউড অ্যাক্টিং করো। আমার মনে হয় যে সিয়াম এই যে তাণ্ডবে যে ক্যারেক্টারটা প্লে করছিল না, যে আরমান মানসুর, ওইটাতে আরমান মানসুর, হ্যাঁ। ওইটাতে কিন্তু তাকে সঠিকভাবে রায়হান রাফি আসলে দেখাইতে প্রেজেন্ট পারছে করেছে, যে ওটা একটা আলাদা করতে পারে। আলাদা আলাদা একটা সিয়ামকে দেখেছি, একটা ইউনিক ব্যাপার ছিল ওই ক্যারেক্টারটার মধ্যে। তো যাই হোক, আমার মনে হয় যে খুব ভালো। যেহেতু মেহেদী হাসান হৃদয়ের সাথে সিয়ামের এটা প্রথম কাজ ছিল, প্রথম কাজই তো ছিল, প্রথম কাজ ছিল, প্রথম কাজ। কাজেই আসলে সিনটা ওইভাবে হয়েছিল না। হ্যাঁ, এখন যতই তারা বলুক যে না আমার সাথে তো ফ্রেন্ডলি সম্পর্ক হ্যান ত্যান, ওইটা আলাদা বিষয়, আর সিনেমায় সিং হওয়া আলাদা বিষয়। হ্যাঁ, দুই বিষয়। তো সিয়াম আহমেদও বুঝতে পারে নাই, মেহেদী হাসান হৃদয় বুঝতে পারে নাই যে এই ক্যারেক্টার ওর সাথে যাচ্ছে না, এটা পুল আপ হয় নাই। এই বছরে আমাদের ইন্ডাস্ট্রি থেকে সব থেকে বড় দুটো ছবি রয়েছে, একটা তো অবশ্যই দেশু 7, দেশু হচ্ছে আবারও ব্যাক করছে, এই ধূমকেতুতে ব্যাক আচ্ছা। করেছিল, আবার এই বছর ব্যাক করছে। এছাড়াও কেউ বলে দ্বিতীয়, কেউ বলে ডাকাত। এই ছবিটা অবশ্যই নির্দ্বিধায় খুবই বড় একটা ছবি হতে চলেছে, বাট ছবি রিলিজ ডেট এখনো জানানো হয়নি। শীতের এই যে KBP নাকি, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, এই কেউ বলে সিনেমাটা বিপ্লবী, কেউ বলে ডাকাত। এখন কোন পর্যায়ে আছে? এটা তো অনেক আগেই আসার কথা ছিল, একবার জেনেছিলাম যে অনেক এটা আগেই এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, ওই 27শে মে টাইম দেওয়া হয়েছিল। টিজার 2 তে তো ওই ডেটটাই এসেছিল 27শে মে, বাট এখন ছবির অনেক ভিএফএক্স এর কাজ বলা হচ্ছে নাকি বাকি রয়েছে, মানে ভিএফএক্স সাউন্ড, এবং যেহেতু এখানে একটা জিদ্দার লুক রয়েছে, একটা ইয়ং লুক রয়েছে, মানে পুরোনো জিতকে মানুষ দেখতে পারবে আবার, পুরোনো সেই সাথী ক্রান্তির জিত। আর ওই লুকটা পুরোপুরি একটা সিজিআই লুক, ঠিক আছে? CGI এর ওটা মানে কারণে পুরোনো জিতকে যেহেতু, হ্যাঁ হ্যাঁ, পুরোনো জিতকে যেহেতু ফিরিয়ে আনা হচ্ছে, তো ওইখানেও একটা আচ্ছা। ভিএফএক্স সিজিআই এর কাজ রয়েছে। তো আমি এখনো পর্যন্ত যেটুখানি শুনেছি, আমার কাছে যে আপডেট রয়েছে, যারা ছবিটা দেখেছে, মানে ডিস্ট্রিবিউটারদের ছবিটা দেখানো হয়েছে, ঠিক আছে, মানে ভেতরে দেখানো আচ্ছা। হয়েছে, ছবিটা দারুণ ছবি হয়েছে, এবং এটা সবাই বলে এটা জিদ্দার কামব্যাক ছবি। কিন্তু ছবিটার মধ্যে যে প্রবলেমটা, এই ছবিটার ভুলভাল রিলিজ ডেট ঠিক করা হচ্ছে। এই 27শে মে যে অ্যাকচুয়ালি আসেনি, এটা খুব ভালো ডিসিশন, যে ছবিটা একটা বাজে ডেটে রিলিজ পাচ্ছিল, সেই দিক থেকে 27শে মে ঠিক আছে, বেঁচে গেছে। এবার যদি এই ছবিটাকে একটা ফেস্টিভ্যালে রিলিজ দিতে পারে, মানে দুর্গাপুজো বা সামথিং, তাহলে ছবিটা কিন্তু একটা ভালো ছবি হতে, মানে অডিয়েন্সের কাছে পৌঁছাবে ছবিটা। যেহেতু জিদ্দা মানে অডিয়েন্স রিয়াকশন করার সময়টা পাবে। অডিয়েন্সের কাছে যদি একদম, সময় না একদম, থাকে একদম। সিনেমা দেখা, রাইট, বর্তমানে খুব ব্যস্ত সময় দর্শক পার করে, প্রত্যেকটা মানুষ আসলে
কর্ম কর্মমুখী। আর আজাইরা টাইম কিন্তু আসলে এখন কারোই নাই। এই যে আমাদের ভিডিও যারা দেখে তাদেরকে এই জন্যই বারবার আমরা ধন্যবাদ জানাই, কারণ আমরা আহামরি কোনো সেলিব্রিটিও না, বা হচ্ছে আমরা ওই ধরনের কোনো আসলে টপিক আপনাদের সামনে আনতেও পারি না। আমরা আসলে বাংলা সিনেমা নিয়ে কথা বলি, আর বাংলা সিনেমার যে ভঙ্গুর অবস্থা, আপনারা সিনেমাই দেখেন না হলে যে, আর আমাদেরকে দেখবেন, সেটা তো অনেক বড় আমাদেরকে বিষয়। দেখবেন, হ্যাঁ এটা তো একদম একদম কমন প্রশ্ন একটা। আমরা সাধারণ মানুষ, আমরা আলোচনা করি কিন্তু বাংলা সিনেমাকে ভালোবাসি বলে প্রত্যেকটা সিনেমার খোঁজ খবর আমরা রাখি। যেমন আমিও যেমন এপার বাংলা ছবিগুলো দেখি, ওপার বাংলা ছবিগুলোও দেখি, কারণ আমার বাংলাদেশে সত্যি কথা বলতে অনেকগুলো কাজ ভালো লাগে। ইভেন আমি নাটক তো রেগুলারই দেখি। আমি এটা তোমাকে আগেও বলেছিলাম, আমার নাটক তো প্রায় রেগুলারই দেখা হয়, বাংলাদেশের নাটক। আমার 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 কাছে কি মনে হয়, আহ আমার কাছে মনে হয় যে বড় ছেলে নামে একটা নাটক মুক্তি পাইছিল না তোমার, অপূর্ব হ্যাঁ অনেক বছর আগে। ওই টাইমটা, ওই টাইমটা ছিল বাংলা নাটকের প্রিমিয়াম একটা টাইম। ওই টাইমটা ছিল একটা প্রাইম স্বর্ণযুগ। তো একটা স্বর্ণযুগ ছিল, স্বর্ণযুগ। হ্যাঁ। হ্যাঁ, স্বর্ণযুগ আগেও ছিল, বহু আগে যখন বিপাশা হায়াত, তারপরে হুমায়ুন ফরিদি তারা কাজ করতেন, সেটা ছিল অন্য লেভেলের, সেটা হীরার যুগ ছিল। আর এইটা ওই যে যেটার কথা একটু আগে বললাম, অপূর্বর ওই বড় ছেলে, ওই টাইমটা ছিল স্বর্ণযুগ। আর এখন চলতেছে কি জানো, এখন এখন চলতেছে এখন চলতেছে হচ্ছে তোমার কি বলবো, ওই যে কাঁসা পিতল, তারপরে রূপা বা হচ্ছে সিলভার, তুমি যা বলো সে মানে যেটা বলবে সেটাও বেশি হয়ে যাবে, ঠিক আছে? এখন কোন যুগই চলতেছে না। মন্দা না, এখন এখন কিছু কিছু নাটক ভালো এসছে। আমি দেখলাম এটা আমাদেরই গল্প, একটা সিরিজ ড্রামা বেরিয়েছিল। হ্যাঁ, তুমি জানো, নাটকের দর্শক নাটক ভালোবাসে, ওই স্বর্ণযুগ দেখে আসছে বলে ভালোবাসে, দেখে। কিন্তু আর আরেকটা বিষয় হচ্ছে, কি দেখবে? কোনোটাই যদি ভালো না আসে, কিছু না কিছু তো দেখতে হবে। তখন পুরোনো নাটকগুলোই আর কি দেখে। হ্যাঁ, যারা নতুন নতুন কাজ করতেছে তারাও এই নাটকেও কিন্তু গল্পের একটা বিশাল গ্যাপ আছে। বর্তমানে যে সমস্ত নাটক আসতেছে সেখানে ডায়লগ ডেলিভারি বলো, সবকিছু বলো, হ্যাঁ। তবে একটা সুযোগ থাকে নাটকে, সেটা হচ্ছে সিনেমায় যেটা থাকে না। সিনেমায় বিশাল বড় বাজেট থাকে, বিশাল ক্যানভাস থাকে, কিন্তু সময় থাকে অল্প। হ্যাঁ, কিন্তু নাটকের ক্ষেত্রে তুমি 3 দিন সময় পেলে, 4 দিন সময় পেলে দুর্দান্ত একটা সিঙ্গেল নাটক কিন্তু শুট করে ফেলতে পারছো, কারণ তোমার ওই ক্যানভাসটা লাগতেছে। হ্যাঁ, অত বড় ক্যানভাস দেখে। আহ, এখন নাটকের মধ্যে এটা প্রবলেম হয়েছে না, মানে আমি না খুব রিপিটেটিভ জিনিসপত্র দেখতে পাচ্ছি। প্রথমত একই স্টোরি লাইনের ওপর অনেকগুলো কাজ হচ্ছে। এটা আমি তো ওইটাই বললাম, একটা প্রবলেম হতে পারে। ওইটাই বললাম যে গল্পে বিশাল লুপহোল আছে প্রত্যেকটা নাটকে। আর হচ্ছে ডায়লগ ডেলিভারিতে তারা হচ্ছে এমন এমন সব ডায়লগ যুক্ত করে নাটকের মধ্যে আজকাল, ওইসব নাটক দেখা যায় না। আর হ্যাঁ, কিছু ভালো নাটক তুমি যেগুলোর কথা বললা সেগুলো তো আছেই, কিন্তু ইন্ডাস্ট্রির বেশিরভাগ পরিচালক হয়ে গেছে হচ্ছে টাকার জন্য কাজ করার যে ব্যাপারটা, সেটা তাদের মধ্যে দেখা যায়। আমি নিজেও এটা নিয়ে মানে ফিল করি, তুমি যেটা বললে, হ্যাঁ ভিউজে, হ্যাঁ এটা আমি নিজেও অবশ্যই ফিল করি। তার জন্য আমি মাঝে মাঝেই মানে পুরোনো যেই নাটকগুলো আছে না, এই যে তুমি যেটা বলে বড় ছেলে, তারপর অপূর্বর আর একটা নাটক রয়েছে অপূর্ব মেহজাবিন এবং মিথিলার, ব্যাচ 27 পার্ট 1 আর পার্ট 2। রাইট, তারপরে ওইটা আমার কাছে আরো ভালো Best লাগে। Friend। হ্যাঁ আমি Best না এগুলো 27 খুব আমার দেখি। কাছে, আমি বলি, ওই বড় ছেলের থেকেও ভালো লাগছিল ওই সময়। ওইরকম Best নাটক 27 এখন আর part 1, part 2 নির্মাণ হচ্ছে না তো। এখন কিন্তু ওই ধরনের সেটাই। নাটক আসতেছে না। এখন কেমন জানি মনে হয় যে একই ধাঁচের গল্প, একই ধরনের নাম। তুমি একটু পর পর দেখবে যে শুধু নামের আগে পরে ওয়ার্ড বদলে গেছে, বাট নামের যে ভাইবটা, একটা নাটক থেকে আরেকটা নাটক প্রায় সেম। হ্যাঁ, আবার এখন নাটকের নাম, সিনেমার নাম সব এক হয়ে যাচ্ছে। অনেক অনেক ঝামেলা না? মানে একদম একদম নাটক সিনেমার নাম ম্যাচ করে দিচ্ছে, ওটা দিতে হয় তাই এগুলো চালিয়ে দিচ্ছে কিন্তু ওটার উপর দিয়ে। এগুলা হিরোদের দোষ না রে ভাই। এগুলা অনেকেই ভাববে, অনেক হিরোর ফ্যান ফলোয়াররা ভাববে যে এই যে আমার হিরোরে খোঁচা মারছে। না, ব্যাপারটা এটা না। মেকার্সদের ঘিলুর অভাব।